আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইরানের যৌথ বাহিনীর অব্যাহত অভিযানে আকাশ ও নৌযান বিধ্বস্ত করার দাবি যুক্তরাষ্ট্রের। বিভিন্ন দেশে জ্বালানি স্থাপনায় তেহরানের হামলা। নতুন সংসদের প্রথম অধিবেশন আজ। স্পিকার ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন সংসদ নেতা তারেক রহমান। এমপি মন্ত্রীদের মার্জিত ও সতর্ক আচরণের নির্দেশনা প্রধানমন্ত্রীর। রাজধানীতে জ্বালানির জন্য ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কমেছে কিছুটা। সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কয়েকটি পাম্প থেকে খালি হাতেই ফেরে গ্রাহক। ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। বুধবার দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ওয়াশিংটন। এতে বেশ কয়েকটি আকাশযান বিধ্বস্ত হওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযান ধ্বংস হয় যৌথ বাহিনীর হামলায়। এছাড়াও তেহরানে আইআরজিসি ও বাসিজ ফোর্সের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হন বেশ কয়েকজন। দ্য ব্রিজ ও কেরমান শহরেও পাওয়া গেছে হামলার খবর। জবাবে ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তেল আবিব, হাইফা ও জেরুজালেমে হয়েছে বেশ কয়েকটি বিস্ফোরণ। এদিকে ওমানের বন্দর নগরী সালালায় একাধিক ফুয়েল ট্যাঙ্কে আঘাত এনেছে তেহরানের ড্রোন। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত স্থাপনাটি। ইরাকের আলফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারেও হয়েছে হামলা। বাহরাইনের মুহাররাকে বেশ কয়েকটি ফুয়েল ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে ড্রোনের আঘাতে। এছাড়াও ড্রোন ও মিসাইল হামলা হয়েছে সৌদি আরব, আমিরাত, কুয়েত ও কাতারে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 3টি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, স্বীকৃতি দিতে হবে তেহরানের বৈধ অধিকারকে, অর্থাৎ শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। সবশেষে ভবিষ্যতের আগ্রাসন হবে না এমন শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে ইস্যুতে আলোচনার কথা জানিয়েছেন পেজেশকিয়ান। জানান, অঞ্চলটির শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। গেল বছরের তুলনায় এবার অনেক বেশি নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। এর পেছনে রয়েছে চীনের নেভিগেশন সিস্টেম বাইডোর অবদান। ধারণা গোয়েন্দা বিশ্লেষকদের। তারা বলছেন, হয়তো মার্কিন জিপিএস এর বদলে চীনা সিস্টেম বাইডো ব্যবহার করছে তেহরান। এতে তুলনামূলকভাবে স্যাটেলাইট বেশি থাকায় আগের চেয়ে অনেকটাই সঠিকভাবে লক্ষ্য নির্ধারণে সক্ষম হচ্ছে তারা। রেহাই পাচ্ছে পশ্চিমা দেশগুলোর জ্যামিং বা ভুয়া সিগন্যালের হাত থেকেও। 2025 সালে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের তুলনায় এবারকার যুদ্ধে ইরানের হামলা অনেক বেশি নির্ভুল। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে সহজেই নির্ধারিত লক্ষ্যে আঘাত হানছে তেহরান। বিশেষজ্ঞদের ধারণা, এর পেছনে রয়েছে চীনের নেভিগেশন সিস্টেম বাইডো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত ইরানকে বাইডো ব্যবহারের সুযোগ দিয়েছে চীন, যার ফলে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন টার্গেট হিটে হয়ে উঠেছে অনেক বেশি নির্ভুল ও নিখুঁত। বিশেষ করে গত বছর জুনে তেল আবিবের সাথে সংঘাতের পর থেকে উন্নত হয়েছে তেহরানের লক্ষ্য নির্ধারণ পদ্ধতি। এই যুদ্ধের একটি আশ্চর্যজনক ব্যাপার হলো, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো 8 মাস আগের সংঘাতের তুলনায় এবার অনেক বেশি নির্ভুল, যা এগুলোর গাইডেন্স সিস্টেম নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশ্লেষকরাও বলছেন, যুক্তরাষ্ট্রের তৈরি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম জিপিএস এর বদলে হয়তো চীনের তৈরি বাইডো ব্যবহার করছে তেহরান। ফলে আগের মতো সিগন্যাল ব্লক বা জ্যামিং এর মাধ্যমে তাদের বাধাগ্রস্ত করতে ব্যর্থ হচ্ছে ওয়াশিংটন। 2020 সালে প্রথমবারের মতো বাইডো সিস্টেম চালু করে বেইজিং। এতে রয়েছে জিপিএস এর চেয়েও বেশি সংখ্যক স্যাটেলাইট, ফলে এর নির্ভুলতাও বেশি। এই ব্যবস্থার ত্রুটির মাত্রা 1 মিটার বা তারও কম। এমনকি লক্ষ্যবস্তু চলমান হলেও সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নিতে পারে এর দিক পরিচালনা। পশ্চিমা দেশগুলোর জ্যামিং বা ভুয়া সিগন্যালের প্রভাবও অনেকটাই প্রতিরোধে সক্ষম বাইডো। গেল মাসের শেষে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর থেকেই ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ছুটছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এর মধ্যে অনেকগুলোই নির্ভুল আঘাত হেনেছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে। ইরানের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের?
এখন আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি নেতানিয়াহু প্রশাসন। প্রকৃত বাস্তবতা জানা না গেলেও কিছুটা ধারণা মিলছে দেশটির কর কর্তৃপক্ষের তথ্যে। যুদ্ধের প্রথম 11 দিনেই মিসাইল হামলায় ক্ষতির শিকার হয়ে ক্ষতিপূরণ চেয়ে ট্যাক্স অথরিটির কাছে ৯,১১৫টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ এই হিসেবে গড়ে প্রতিদিন ক্ষয়ক্ষতির জন্য ইন্স্যুরেন্স দাবি করেছে ৮২৮ জন ইসরায়েলি। চলমান যুদ্ধে শুধু ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেই প্রায় ৬০০ মিসাইল ড্রোন ছুড়েছে ইরান, যার মধ্যে অনেকগুলোই সরাসরি আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে। ইরানের হামলায় ইসরায়েলের বহু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার তথ্য উঠে এসেছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে প্রায় 2 সপ্তাহেও মোট ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক কোনো হিসাব দেয়নি নেতানিয়াহু সরকার। এমনকি প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র গোপনের অভিযোগও তুলেছে কেউ কেউ। ক্ষয়ক্ষতির মোট তথ্য না মিললেও কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে দেশটির ট্যাক্স অথরিটির হিসাবে। যুদ্ধে প্রথম 11 দিনেই মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ইন্স্যুরেন্সের আবেদন করেছেন ৯,১১৫ জন। গড়ে প্রতিদিন জমা পড়েছে ৮২৮টি আবেদন। এর মধ্যে ৬,৫৮৬ জনের ভবন শিকার হয়েছে হামলার, ১,৪৮৫ জনের যানবাহন আর ১,০৪৪ জনের আসবাব ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি আবেদন করেছে সেন্ট্রাল ইসরায়েলের বাসিন্দারা। তেল আবিব থেকেই আর্থিক ক্ষতিপূরণ চেয়েছেন ৪,৬০৯ জন। বেত শেমেশ ও বীরসেবা থেকে আবেদন জমা পড়েছে ৩,৬০০-র বেশি। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত মোট ক্ষয়ক্ষতি ইসরায়েলি মুদ্রায় কয়েকশো মিলিয়ন শেকেলের কম নয়। এর আগে ইরানের সাথে গত জুনে হওয়া যুদ্ধে ৫৩,৪০৯ জন ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছিলেন। ক্ষয়ক্ষতি হয়েছিল ৩ বিলিয়ন শেকেলের বেশি। তবে বলা হচ্ছে এবার দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি হিসেবে কৌশলে বদল এনেছে ইরান। আর তাই গত যুদ্ধে মাত্র ১২ দিনেই ১,৬০০ মিসাইল ড্রোন ছুড়লেও এবার একই সময়ে এর ৩ ভাগের ১ ভাগ ছুড়েছে। আগেরবার পুরো ইসরায়েলে ব্যাপক হামলা চালালেও চলমান যুদ্ধে মূলত তাদের টার্গেট দেশটির মধ্যাঞ্চল। শুরুতে সভাপতি পদ শূন্য রেখেই আজ সকাল ১১টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদ সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার। রাষ্ট্রপতি শপথ পড়াবেন তাদের। সরকার দলীয় সংসদীয় দলের সভা শেষে এসব কথাই জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনিব। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংসদ নেতাই স্পিকার ও সভাপতির নাম সুপারিশ করবেন। গতকাল সংসদের সরকারি দলের সংসদীয় দলের সভায় এসব সিদ্ধান্তই হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগের দিন অনুষ্ঠিত হল সরকার দলীয় সংসদীয় কমিটির সভা, যেখানে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় শুরু হয়ে এই সভা শেষ হয় দুপুর 1টায়, যেখানে বিএনপি দলীয় সংসদ সদস্যদের নানান করণীয় নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের দায়িত্বশীল মার্জিত আচরণ করার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্কতার মতো প্রয়োজনীয় দিক নির্দেশনা আসে সংসদ নেতার তরফ থেকে।